এবার থিওরেম 2 দেখা যাক। মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে প্রমাণ করো যে দুটি পোর্শন দেওয়া আছে। ফার্স্ট অংশে কোনো বিন্দু এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক x1 y1 ইজ ইকুয়াল টু একটি মান দেওয়া আছে, এবং সেকেন্ড পার্টে দেওয়া আছে f অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 একটি সমীকরণ, যার রূপান্তরিত সমীকরণ হবে এই অংশ। তাহলে বলতে পারি থিওরেম 1 এবং 2 এর মধ্যে পার্থক্য কোন জায়গায়? থিওরেম 1 দেওয়া ছিল মূল বিন্দুর পরিবর্তন, থিওরেম 2 তে দেওয়া আছে অক্ষদ্বয়ের পরিবর্তন। তাহলে এই অংশের প্রমাণ অংশটি আমরা দেখব। বলে রাখা ভালো, থিওরেম 1 এবং 2 সংক্ষেপে প্রমাণ করছি, কারণ এই অংশসমূহ দরকার হবে ম্যাথ বোঝার জন্য বা ম্যাথ সলভ করার জন্য, কিন্তু সরাসরি থিওরেমগুলোর প্রমাণ পরীক্ষায় আসার সম্ভাবনা কম। সো আমরা প্রমাণটা একটু দেখি। প্রশ্নে বলা আছে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে, অর্থাৎ মূল বিন্দু ও 0 0 এর স্থানাঙ্ক অপরিবর্তিত থাকবে। এখন এই অবস্থায় অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে, অর্থাৎ থিটা কোণে ঘুরিয়ে দিলে, তখন নতুন অক্ষের সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? প্রথম অংশে দেখা যায় এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে, অর্থাৎ ও 0 0 মূল বিন্দু ও এক্স ও ওয়াই অক্ষদ্বয়ের সাপেক্ষে পি একটি বিন্দু যার স্থানাঙ্ক এক্স ওয়াই। এবার যদি এই অংশটিকে, অর্থাৎ এক্স ওয়াই অক্ষকে মূল বিন্দু স্টেবল রেখে, মূল বিন্দু যা আছে উক্ত অবস্থানে অপরিবর্তিত রেখে থিটা কোণে যদি আবর্তন করি, এই যে থিটা কোণে আমরা আবর্তন করলাম, তখন দেখতে পাই এক্স অক্ষ ও এক্স অক্ষ থিটা কোণে যদি আবর্তন হয়, ও ওয়াই অক্ষ সেম থিটা কোণে আবর্তিত হবে। তখন নতুন অক্ষের সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক হবে x1 y1। তাহলে বলতে পারি ও এক্স ও ওয়াই দুটি অক্ষ, এবার অক্ষদ্বয়কে থিটা কোণে যদি আবর্তন করি, তখন বিন্দুর রূপান্তরিত স্থানাঙ্ক কি হবে? তাহলে লিখতে পারি অক্ষদ্বয়কে থিটা কোণে ঘুরিয়ে পাই, অক্ষদ্বয়কে থিটা কোণে ঘুরালাম, থিটা। আচ্ছা, তাহলে বলতে পারি এক্স অক্ষ যদি থিটা কোণে আবর্তিত হয়, ওয়াই অক্ষ থিটা কোণে আবর্তিত হবে। এই অংশ থেকে আমরা জিনিসটি খুব ভালোভাবে বুঝতে পারি। থিটা কোণে আবর্তিত হলো, তাহলে সাথে সাথে আমাদের ওয়াই অক্ষ থিটা কোণে আবর্তিত হবে। এবার পি বিন্দুটির স্থানাঙ্ক ছিল এক্স কমা ওয়াই। এখন এই স্থানাঙ্ক ছিল ও এক্স এবং ও ওয়াই এর অক্ষদ্বয়ের সাপেক্ষে। তাহলে প্রথম অংশের জন্য যদি পি বিন্দু থেকে ও এক্স এর উপর একটি লম্ব টানি, তখন যে বিন্দু পাবো, এর পরবর্তীতে পি হতে ও এর দূরত্ব, অর্থাৎ পি বিন্দুতে ও বিন্দু থেকে যদি যেতে চাই আমরা পি ও, অর্থাৎ এই পি এখানে এ বিন্দুতে ছেদ করে, ও এ অংশ ইজ ইকুয়াল টু পাবো এক্স। পরবর্তীতে পি এ এই অংশ সমান আমরা পাবো ওয়াই, তাই লিখেছি ও এ ইজ ইকুয়াল টু এক্স, পি এ ইজ ইকুয়াল টু ওয়াই। এবার নতুন অক্ষের সাপেক্ষে পি বিন্দুর যে নতুন স্থানাঙ্ক আসে তার স্থানাঙ্ক লিখলাম পি এক্স ওয়ান ওয়াই ওয়ান। এক্ষেত্রে কি হচ্ছে, পাশে আমরা নতুন আরেকটি চিত্র লিখে একটু বুঝে নিই। ধরে নিলাম এটি হচ্ছে আমাদের প্রথম যে অংশটি ছিল, অর্থাৎ ও এক্স ও ওয়াই অংশ, লিখলাম ও এক্স ও ওয়াই। এই দুটি অক্ষের সাপেক্ষে পি একটি বিন্দু দেওয়া আছে যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। এবার অক্ষদ্বয়কে যদি থিটা কোণে আবর্তন করি, থিটা কোণে আবর্তন করলে তখন নতুন অক্ষ উৎপন্ন হয় এক্স প্রাইম ওয়াই প্রাইম। ধরে নিলাম নতুন অক্ষের পরিচয় এক্স প্রাইম ওয়াই প্রাইম। এবার আগের যে অক্ষদ্বয় ছিল ও এক্স এবং ও ওয়াই অংশদ্বয় যদি বাদ দিয়ে দেই, তখন আমরা পাবো ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম, যেখানে ও হচ্ছে মূল বিন্দু। এবার নতুন অক্ষের সাপেক্ষে পি বিন্দুর নতুন স্থানাঙ্ক হবে পি এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে এই পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এর পরিচয় যদি আমরা জানতে চাই, তাহলে প্রথম অংশের উপর একটি লম্ব টানতে হবে, টানলাম। এবার দেখতে পাই প্রথম অংশের উপর যে লম্ব অংশটি টানবো
তার থেকে এই বিন্দুটি বি বিন্দুতে ছেদ করে, তখন বলতে পারি ও বি ইজ ইকুয়াল টু x1 এবং PB ইজ ইকুয়াল টু y1। এতটুকু আমরা বলতে পারি। সেম কাজটি আমরা এখানে করব, বোঝার স্বার্থে আমি আলাদাভাবে দেখালাম কিভাবে এই অংশটি আসবে। তাহলে আমরা লিখতে পারি পি বিন্দু থেকে নতুন অক্ষ ও এক্স প্রাইমের উপর একটি লম্ব টানলাম। এখন এই লম্ব ও এক্স প্রাইম অংশকে বি বিন্দুতে ছেদ করে, তাহলে বলতে পারি PB ইজ ইকুয়াল টু y1 এবং OB ইজ ইকুয়াল টু x1। এই অংশ থেকে দেখতে পাই OB ইজ ইকুয়াল টু x1, PB ইজ ইকুয়াল টু y1। লিখলাম OB ইজ ইকুয়াল টু x1, PB ইজ ইকুয়াল টু y1। এতটুকু আশা করি আমরা বুঝতে পেরেছি। এর পরবর্তীতে এবার বি বিন্দু থেকে PA রেখার উপর একটি লম্ব টানি, বি বিন্দু থেকে PA রেখার উপর একটি লম্ব টানি এবং বি বিন্দু থেকে OX অক্ষের উপর একটি লম্ব টানি। তাহলে প্রথমে বি বিন্দু থেকে OX অক্ষের উপর একটি লম্ব টানলাম যা সি বিন্দুতে ছেদ করে। বি বিন্দু থেকে PA রেখার উপর অপর একটি লম্ব টানলাম যা PA রেখাকে ডি বিন্দুতে ছেদ করে। এবার আমরা বলতে পারি দেখা যাচ্ছে এক্স ও এক্স প্রাইম কোণ ইজ ইকুয়াল টু থিটা, ওয়াই ও ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু থিটা। এক্ষেত্রে আমরা সরাসরি একটি মান বসাতে পারি, তা হচ্ছে ও বি ডি কোণ ইজ ইকুয়াল টু থিটা। কি শর্ত মতে বলতে পারি দেখা যাচ্ছে এখানে বিডি এবং OX অক্ষদ্বয় পরস্পর সমান্তরাল। বিডি এবং OX অক্ষদ্বয় যদি সমান্তরাল হয় তাদের ছেদকের বিপরীত পার্শ্বে যে দুটি কোণ হবে তারা হচ্ছে একান্তর কোণ। তাহলে বলতে পারি এক্স ও এক্স প্রাইম কোণ থিটা ইজ ইকুয়াল টু বি ও ডি কোণ। এবার PBD ত্রিভুজ হতে পাই দেখতে পাচ্ছি PA রেখার উপর BD রেখাটি লম্ব, তাই বলতে পারি PD বিকোণ সমকোণ। তাহলে PBD ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজ যার সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি হবে 90 ডিগ্রি। তাহলে বলতে পারি পি কোণ এবং বি কোণের এই অংশ দুটি কোণের যোগফল হবে 90 ডিগ্রি। দেখতে পাচ্ছি ও বি ডি কোণ এই অংশটি দেওয়া আছে বা আমরা প্রশ্ন মতে পেয়েছি থিটা ডিগ্রি। এবার প্রশ্নের মধ্যে আমরা উল্লেখ করেছিলাম পি বিন্দু থেকে ও এক্স প্রাইম নতুন অক্ষের উপর পিবি লম্ব টানি। তাহলে বলতে পারি এই অংশ একটি সমকোণ। যদি এই অংশটি সমকোণ হয় অবশ্যই এই পাশের অংশটিও সমকোণ হবে। আমরা পরিষ্কার করে যদি একটু দেখাই এক্স প্রাইম ও এক্স প্রাইম নতুন অক্ষ পি বিন্দু থেকে নতুন অক্ষের উপর যে লম্ব টানা হয়েছে তা হচ্ছে পিবি। তাহলে বলতে পারি এই পাশের কোণেরটি হবে একটি 90 ডিগ্রি কোণ। এখান থেকে যে অংশটি এসেছিল তা হচ্ছে ডি কোণ ইজ ইকুয়াল টু থিটা, ও বি ডি ইজ ইকুয়াল টু থিটা। তাহলে বলতে পারি পিবিও কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার পিবিও কোণকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, পিবিডি কোণ প্রথম অংশ এবং ও বিডি কোণ। তাহলে লিখতে পারবো পিবিডি কোণ প্লাস ও বিডি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে দেখতে পাই উভয় কোণের সমষ্টি, এখানে যে দুটি কোণ রয়েছে উভয় কোণের সমষ্টি 90 ডিগ্রি এবং এই কোণটি হচ্ছে থিটা ডিগ্রি এবং এই অংশটি যদি থিটা ডিগ্রি হয় তখন আমরা বের করতে পারি পিবিডি কোণ সমান, অর্থাৎ পিবিডি কোণের মান যদি নির্ণয় করি দেখতে পাই ও বিডি কোণ ইজ ইকুয়াল টু থিটা দেওয়া আছে, পিবিডি কোণ প্লাস থিটা ইজ ইকুয়াল টু 90। সো থিটাকে যদি পক্ষান্তর করে দিই পাবো 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখতে পাচ্ছি পিবিডি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এই অংশের মান, এই অংশটির মান আসছে 90 ডিগ্রি মাইনাস থিটা। লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার এই কোণের মান অর্থাৎ বিপিডি কোণের মান কত হবে যদি আমরা নির্ণয় করতে চাই, দেখতে পাই আমাদের দেওয়া আছে পিডিবি
যেখানে ডি কোণ একটি সমকোণ এবং পিবিডি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা একটু আগে দেখালাম। এবার পি কোণ ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা জানি এই কোণ যদি 90 ডিগ্রি হয়, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, যার মধ্যে পি কোণ এবং বি কোণ সূক্ষ্ম কোণের যোগফল হবে 90 ডিগ্রি। লিখতে পারি ডিপিবি কোণ অর্থাৎ পি কোণ প্লাস পিবিডি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা ডিপিবি কোণ প্লাস পিবিডি কোণের মান পেয়েছিলাম 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটাকে যদি আমরা পক্ষান্তর করি পাবো মাইনাস 90 ডিগ্রি প্লাস থিটা। এই অংশ পক্ষান্তর করলাম, প্লাস 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি বাদ যাওয়ার পর থাকবে জাস্ট থিটা। লিখতে পারি ডিপিবি কোণ ইজ ইকুয়াল টু থিটা, অর্থাৎ এই অংশটিতে থাকলো। বলতে পারি পি কোণ ইজ ইকুয়াল টু থিটার মান। এবার ত্রিভুজ পিবিডি হতে পাই, ত্রিভুজ পিবিডি হতে পাই এখান থেকে সূক্ষ্মকোণ হিসেবে ধরে নিচ্ছি থিটা অংশকে। যদি পি কোণ সূক্ষ্মকোণ হয় তবে বলতে পারি বিডি লম্ব। আমরা জানি কোন সমকোণী ত্রিভুজের যে কোণকে সূক্ষ্মকোণ হিসেবে ধরে নিব তার বিপরীত কোণ হচ্ছে লম্ব, এবং সমকোণের বিপরীত কোণ, সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ। অপর যে অবশিষ্ট যে বাহু থাকবে তাকে বলবো ভূমি। এবার পিবিডি ত্রিভুজ হতে পাই cos থিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখানে ভূমির মান দেওয়া আছে পিডি, অতিভুজ হিসেবে আছে পিবি। অনুরূপভাবে sin থিটার মান যদি নির্ণয় করি লম্ব বাই অতিভুজ, লম্ব বিডি অতিভুজ পিবি, অতিভুজ পিবি। এবার পরবর্তী অংশতে যাই। পিডি ইজ ইকুয়াল টু পিবি পক্ষান্তর করলে পিবি ইন্টু কস থিটা, পিবি ইন্টু কস থিটা। অনুরূপভাবে বিডি ইজ ইকুয়াল টু পিবি ইন্টু সাইন থিটা। দেখতে পাই পিবি ইজ ইকুয়াল টু y1, যেখানে ছিল পিবি এই অংশ ইজ ইকুয়াল টু y1, মান বসিয়ে পাই পিবি ইজ ইকুয়াল টু y1। এবার ত্রিভুজ ওবিসি হতে পাই, ত্রিভুজ ওবিসি। তাহলে নিচে অঙ্কন করি ত্রিভুজ ওবিসি, যেখানে সূক্ষ্মকোণ থিটা, অতএব বলতে পারি বিসি হচ্ছে লম্ব, ওসি ভূমি এবং বিসি অতিভুজ, অর্থাৎ ওসি অতিভুজ। এই অংশে যদি সূত্র প্রয়োগ করি cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ ওসি ডিভাইডেড বাই ওবি, ওসি ডিভাইডেড বাই ওবি। sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, উপরে থাকবে বিসি ওবি। cos থিটা ইজ ইকুয়াল টু ওসি ডিভাইডেড বাই ওবি, ওসি এর মান নির্ণয় করে পাই ওবি ইন্টু cos থিটা, এবং বিসি ইজ ইকুয়াল টু বিডি নয়, বিসি ইজ ইকুয়াল টু ওবি ইন্টু সাইন থিটা। এবার ওবি এবং ওবি এর মান যদি আমরা বসাই, ওবি ইজ ইকুয়াল টু x1 মান বসিয়ে পিডি, বিডি, ওসি, বিসি এই চারটি মান আমরা জানি, যার সাহায্যে x ইজ ইকুয়াল টু ওএ, y ইজ ইকুয়াল টু পিএ এর মান নির্ণয় করব। চিত্র হতে পাই x ইজ ইকুয়াল টু ওএ। এই ওএ অংশ x সমান আমরা লিখতে পারি ওসি মাইনাস বিডি অর্থাৎ এসি, ওসি মাইনাস এসি। আবার দেখতে পাই এসি এবং বিডি পরস্পর সমান, তাহলে লিখতে পারি ওসি মাইনাস বিডি। তাহলে মান বসিয়ে পাই ওএ ইজ ইকুয়াল টু ওসি মাইনাস এসি, এসি ইজ ইকুয়াল টু বিডি, তাই লিখতে পারি ইজ ইকুয়াল টু বিডি। মান বসাই ওসি সমান দেখতে পাচ্ছি ওসি ইজ ইকুয়াল টু
দেওয়া আছে OC is equal to x1 cos theta x1 cos theta minus BD is equal to y1 sin theta y1 sin theta is equal to তাহলে x is equal to x1 cos theta minus y1 sin theta এর মান পেয়েছি। এই অংশকে আমরা লিখব 1 নং সমীকরণ দিয়ে। অনুরূপভাবে y is equal to PA হতে পাই y is equal to PA এই অংশকে দুই ভাগে ভাগ করতে পারি। PA is equal to PD plus AD PD plus AD PD plus AD PD is equal to y1 cos theta plus AD is equal to যেখানে আমরা দেখতে পাই AD এবং BC পরস্পর সমান অতএব AD এর পরিবর্তে BC বসিয়ে পাই BC এবং BC সমান মান দেওয়া আছে x1 sin theta সরাসরি যদি মান ইনপুট করি দেখতে পাই x1 sin theta x1 sin theta এবং y1 cos theta কে একটু সাজিয়ে লিখে পাই x1 sin theta minus plus y1 cos theta যাকে 2 নং সমীকরণ দ্বারা মেনশন করি। পরবর্তী অংশে এবার 1 নং এবং 2 নং সমীকরণ থেকে x1 y1 এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি x1 y1 এর মান নির্ণয় করতে হলে পদসমূহের মধ্যে বা সমীকরণের মধ্যে x1 y1 এর মান আলাদা হয়ে আসতে হবে। 1 নং ও 2 নং সমীকরণ থেকে x1 এবং অথবা y1 এর মান নির্ণয় করতে চাইলে যদি আমরা x1 এর মান নির্ণয় করি y1 এর মান বাদ যেতে হবে, আবার y1 এর মান নির্ণয় করলে x1 এর মান বাদ যেতে হবে। প্রথম অংশে x1 এর মান নির্ণয় করার জন্য কি করব? দেখতে পাচ্ছি x1 cos theta y1 sin theta যার সামনে মাইনাস সাইন, নিচের অংশে আছে y1 cos theta যার সামনে প্লাস সাইন। অতএব আমরা 1 নং সমীকরণের সাথে cos theta গুণ করব যাতে x1 cos স্কয়ার থিটা হয় এবং 2 নং সমীকরণের সাথে sin theta গুণ করব যাতে x1 sin স্কয়ার থিটা হয়। ফলে এই অংশ থেকে x1 এর মান সরাসরি চলে আসবে এবং এই অপর অংশদ্বয় পরস্পর বাদ চলে যাবে। তাহলে লিখতে পারি 1 নং এর সাথে cos theta 2 নং এর সাথে sin theta গুণ করে পাই 1 নং এর বাম পক্ষে ছিল x cos theta is equal to x1 cos theta into cos theta cos square theta minus y1 into sin theta cos theta। 2 নং সমীকরণের ক্ষেত্রে যদি sin theta গুণ করি y into sin theta is equal to x1 sin theta whole square plus y1 cos theta into sin theta। এবার এই দুটি অংশকে যদি যোগ করি তখন পাই x cos theta plus y sin theta is equal to দেখতে পাচ্ছি y1 sin theta into cos theta এবং y1 cos theta into sin theta প্লাস মাইনাস আকারে আছে, যোগ বিয়োগ করলে পদসমূহ বাদ যাবে, অবশিষ্ট থাকবে x1 into cos square theta x1 into sin square theta। উভয় অংশ থেকে x1 কমন নিয়ে পাই cos square theta plus sin square theta। সূত্র মতে আমরা জানি x sin square theta plus cos square theta is equal to 1। অতএব x1 এর মান সরাসরি নির্ণয় করতে পারি x1 is equal to x cos theta plus y sin theta। অর্থাৎ আমাদের x1 যে রূপান্তরিত স্থানাঙ্কের x1 এর মান নির্ণীত হলো x cos theta plus y sin theta। এবার y1 বের করার জন্য আমাদের কি করতে হবে? y1 নির্ণয়ের জন্য 1 নং ও 2 নং যে সমীকরণ সমূহ আছে তাদেরকে ব্যবহার করেই আমরা পরবর্তী y1 এর মান নির্ণয় করব। এবার প্রথম অংশে x1 এর মান নির্ণয় করেছি x1 এর মান। এবার y1 নির্ণয় করতে হলে x1 এর যে দুটি পদ আছে তাদেরকে বাদ দিতে হবে। এক্ষেত্রে করব কি 1 নং সমীকরণের সাথে sin থিটা দিয়ে গুণ করব যাতে y1 into sin স্কয়ার থিটা হয় এবং
2 নং সমীকরণের সাথে cos থিটা দিয়ে গুণ করব যাতে y1 ইন্টু cos স্কয়ার থিটা আসে। ফলে উভয় অংশ যদি বিয়োগ করি অর্থাৎ 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করি তখন দেখতে পাই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এবং y1 এর মান আমরা বের করতে পারবো। তো 2 নং সমীকরণকে cos থিটা দ্বারা গুণ এবং 1 নং সমীকরণকে sin থিটা দ্বারা গুণ। তাহলে লিখতে পারি 2 নং সমীকরণকে cos থিটা মাইনাস 1 নং সমীকরণকে sin থিটা দ্বারা গুণ করে পাই 2 নং সমীকরণের বাম পক্ষে আছে y ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু x1 sin থিটা ইন্টু cos থিটা প্লাস y1 ইন্টু cos স্কয়ার থিটা। এবার 1 নং সমীকরণের সাথে sin থিটা দিয়ে গুণ করে পাই x sin থিটা ইজ ইকুয়াল টু x1 cos থিটা ইন্টু sin থিটা মাইনাস y1 ইন্টু sin স্কয়ার থিটা। এবার উভয় অংশ পরস্পর বিয়োগ করে পাই y cos থিটা মাইনাস x sin থিটা ইজ ইকুয়াল টু, যদি বিয়োগ করি দেখতে পাচ্ছি উভয় পদসমূহ পরস্পর বাদ চলে যাবে, অবশিষ্ট থাকবে y1 cos স্কয়ার থিটা মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস y1 ইন্টু sin স্কয়ার থিটা। উভয় অংশ থেকে y1 কমন নিয়ে পাই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এই অংশ থেকে সূত্র cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ধরে লিখতে পারি y1। অতএব x1 এবং y1 এর মান নির্ণীত হলো। পরবর্তী অংশতে মানসমূহ বসিয়ে আমাদের নির্ণয় আনসার করে দিতে পারবো। x1 ইজ ইকুয়াল টু, তাহলে রূপান্তরিত স্থানাঙ্ক x1 ইজ ইকুয়াল টু x cos থিটা প্লাস y sin থিটা এবং y1 ইজ ইকুয়াল টু x এর অংশটি সামনে আনলে মাইনাস x sin থিটা প্লাস y cos থিটা। অর্থাৎ আমাদের প্রথম যে অংশটি ছিল তা প্রমাণিত হলো। দ্বিতীয় অংশে আছে x এবং y এর মান। এই অংশটি আর করে দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে আমরা একটু আগে যে 1 নং ও 2 নং সমীকরণ পেয়েছিলাম, উক্ত অংশে দেখতে পাই 1 নং অংশে x ইজ ইকুয়াল টু একটি মান এসেছে এবং 2 নং সমীকরণে y ইজ ইকুয়াল টু ভিন্ন একটি মান এসেছিল। x এর মান x এর জায়গায় যদি বসাই দেখতে পাবো x1 cos থিটা মাইনাস y1 sin থিটা। অনুরূপভাবে 2 নং সমীকরণ থেকে যে y এর মান পেয়েছিলাম তা উক্ত সমীকরণের y এর জায়গায় বসালে পাবো x1 sin থিটা প্লাস y1 cos থিটা। অতএব 1 নং ও 2 নং হতে 1 ও 2 নং হতে পাই f of x, y সমীকরণের রূপান্তরিত সমীকরণ f of x এর স্থলে বসিয়ে দিতে পারবো x1 cos থিটা মাইনাস y1 sin থিটা, x1 sin থিটা প্লাস y1 cos থিটা ইজ ইকুয়াল টু 0। অতএব 1 ও 2 নং যে দুটি পার্ট রয়েছে উভয় পার্ট সম্পন্ন হলো। থিওরাম 1-2 এর মাধ্যমে আমরা যে 3টি স্থানাঙ্ক রূপান্তরের নিয়ম শিখেছিলাম তা কিভাবে এসেছে তা জানতে পারলাম। নেক্সট ক্লাসে এই সম্পর্কিত কিছু ম্যাথ সলভ করব যা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ পরীক্ষায় আসার উপযোগী। ফর অল ম্যাথ পয়েন্টের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।